প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট টিএ রানা। আজকে আপনাদের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব কানাডিয়ান ফ্যামিলি ভিসা স্পন্সরশিপ যে প্রোগ্রামটি রয়েছে, সেই প্রোগ্রাম নিয়ে। বাংলাদেশ থেকে আপনি কানাডিয়ান ফ্যামিলি ভিসার জন্য কিভাবে ডকুমেন্টারি প্রিপারেশন নেবেন তার এ টু জেড। আপনি যদি কানাডাতে বসবাস করেন অথবা পিআরে থাকেন অথবা কানাডার সিটিজেন হয়ে থাকেন, তাহলে আপনি বাংলাদেশ থেকে আপনার স্পাউস, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, বাবা মা, দাদা দাদি অথবা অন্যান্য যে ক্যাটাগরিগুলো রয়েছে পিজিবি প্রোগ্রামে, সেই ক্যাটাগরিগুলোতে আপনি যার জন্য অ্যাপ্লিকেশন করেন, আপনি সেই অ্যাপ্লিকেশনের প্রিপারেশনের ক্ষেত্রে বাংলাদেশ থেকে যাদেরকে নেবেন তাদের ডকুমেন্টারি প্রিপারেশন আপনি কীভাবে করবেন, সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমি সবসময় চেষ্টা করি গঠনমূলক এবং তথ্যবহুল ভিডিও তৈরি করার জন্য। আরেকটা বিষয় হলো যে আমি যখন কোনো বিষয়ের উপর ভিডিও তৈরি করি তখন আমি সেই দেশের রুলস এবং রেগুলেশন, অর্থাৎ আইনে যে বিষয়গুলো রয়েছে, যেটাতে ফল্ট হলে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যেতে পারে, আপনার ডকুমেন্ট রিজেক্ট হয়ে যেতে পারে, সেই বিষয়গুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইসিস করে তারপর আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করি। সেই জন্য আপনারা অবশ্যই আমার ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আমরা প্রথমে দেখব যে আপনি কানাডাতে ফ্যামিলি স্পন্সরশিপ সিস্টেমে কোন সিস্টেমে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ কানাডাতে সাধারণত ফ্যামিলি ভিসা বলতে সাধারণত সরাসরি কোনো ভিসা নেই। সেক্ষেত্রে যারা কানাডাতে স্থায়ীভাবে বসবাস করেন, পিআরে আছেন অথবা কানাডার সিটিজেনশিপে আছেন, তারা তাদের ফ্যামিলি মেম্বারশিপের জন্য ফ্যামিলি স্পন্সরশিপ প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামে সরাসরি আবেদন করতে পারেন। অ্যাকর্ডিং টু কানাডিয়ান ইমিগ্রেশন ল, আইআরপিআর এবং আইআরসিসির যে বিধান রয়েছে, সেই বিধান অনুসারে সাধারণত 4টি ক্যাটাগরিতে ফ্যামিলি স্পন্সরশিপ বা ফ্যামিলি যে ক্লাস রয়েছে সেখানে ভিসা অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, শুধুমাত্র তাদের যারা কানাডাতে স্থায়ীভাবে বসবাস করেন এবং যাদের বয়স 18 উপরে রয়েছে এবং কানাডার সিটিজেনশিপ, এই কোয়ালিটি যাদের রয়েছে তারাই একমাত্র তাদের ফ্যামিলি মেম্বারদের জন্য স্থায়ীভাবে বসবাস করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। তো ফ্যামিলি স্পন্সরশিপ ক্যাটাগরিতে 4টি সেকশনে আবেদন করা যায়। নাম্বার 1, স্পাউস অর কমন ল স্পন্সরশিপ, ডিপেন্ডেন্ট চাইল্ড স্পন্সরশিপ, প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ডপ্যারেন্টস স্পন্সরশিপ পিজিবি প্রোগ্রাম। নাম্বার 4, আদার রিলেটিভস। এখানে আরো অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব স্পাউস অর কমন ল পার্টনারশিপ স্পন্সরশিপ ফ্যামিলি ক্লাস। অর্থাৎ আপনি বাংলাদেশের সিটিজেন হিসাবে কানাডাতে যদি স্থায়ীভাবে বসবাস করেন এবং কানাডাতে যদি আপনার পিআর থাকে, একই সাথে যদি আপনি কানাডার সিটিজেন হয়ে থাকেন অথবা পাসপোর্টধারী হয়ে থাকেন, তাহলে আপনি ফ্যামিলি ক্লাসে বাংলাদেশ থেকে আপনার যে স্পাউসকে নিতে পারবেন। সেই স্পাউসকে নেওয়ার জন্য বাংলাদেশ থেকে আপনি যে ধরনের ডকুমেন্টের সাপোর্ট আপনার প্রয়োজন, কী ডকুমেন্ট আপনি প্রস্তুত করলে আপনি ফ্যামিলি ক্লাসে কানাডিয়ান ইমিগ্রেশনের রুলস অনুসারে, অর্থাৎ আইআরপিআর এবং আইআরসিসি এর বিধান অনুসারে কোন কোন ডকুমেন্ট আপনি রেডি করলে সহজভাবে বাংলাদেশ থেকে আপনি আপনার স্পাউসকে কানাডাতে ফ্যামিলি ক্লাসে তার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাকর্ডিং টু আইআরপিআর এবং আইআরসিসি এর বিধান অনুসারে ফ্যামিলি প্রোগ্রামটাকে 3টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। নাম্বার 1, স্পাউস। নাম্বার 2, কমন ল পার্টনার। নাম্বার 3, কনজুগিয়াল পার্টনার। আমরা আজকে বিস্তারিত দেখব হলো স্পাউস। ফ্যামিলি ক্লাসে আপনি যদি স্পাউসের জন্য অ্যাপ্লিকেশন করেন, তাহলে কানাডিয়ান যে ইমিগ্রেশন যে রুলস রয়েছে সেই রুলস অনুসারে আপনার যে বিষয়টি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো যে, সাধারণত স্পাউস বলতে যেটা আমরা বুঝি সেটা হলো যে বিবাহিত স্বামী এবং স্ত্রী এর মধ্যে যে কোনো একজন হতে পারে, স্বামীর স্পাউস অথবা স্ত্রীর স্পাউস। সাধারণত যেটা হয় সেটা হলো যে স্বামীর পাসপোর্টে স্ত্রীর নাম থাকতে হবে অথবা স্ত্রীর পাসপোর্টে স্বামীর নাম থাকতে হবে। তারা হলো একে অন্যের স্পাউস। যারা লিগেলি ম্যারিড, কানাডিয়ান ইমিগ্রেশনের ভাষায় স্পাউস বলতে সাধারণত তাদেরকেই বোঝানো হয় যারা একে অন্যের সাথে লিগেলি ম্যারিড পারসন, অর্থাৎ বিবাহিত। এর সাথে ইমিগ্রেশন রুলসের বিধান অনুসারে যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো যে সাধারণত যারা স্পাউস হয়, স্বামীর পাসপোর্টে স্ত্রীর নাম থাকতে হবে, স্ত্রীর পাসপোর্টে স্বামীর নাম থাকতে হবে। এই বিষয়টা স্পাউস যে রুলস রয়েছে সেই রুলস অনুসারে মেনশন করা হয়েছে। কানাডিয়ান ইমিগ্রেশন যে রুলস রয়েছে, ইমিগ্রেশন বিধান রয়েছে আইআরসিআর এর, সেই বিধান অনুসারে স্পাউস ও কমন ল পার্টনারশিপ স্পন্সরশিপে ফ্যামিলি ক্লাসে বাংলাদেশ থেকে আপনি আপনার স্পাউসকে যদি কানাডাতে স্থায়ীভাবে বসবাসের জন্য নিয়ে আসতে চান, তাহলে বাংলাদেশ থেকে যে ডকুমেন্টগুলো প্রিপারেশন নিতে হবে সেই বিষয়ে একটি গাইডলাইন রয়েছে।
যেহেতু ফ্যামিলি ক্লাসে স্পাউসের কন্ডিশনই হচ্ছে যে একে অন্যের সাথে বিবাহিত ম্যারিড পারসন হতে হবে, সেই জন্য আপনি আপনার স্পাউসের জন্য বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করবেন, আইআরসিসি এর রেগুলেটেড কোনো মেম্বারের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করবেন, তখন বাংলাদেশ থেকে যে ডকুমেন্টগুলো আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো যে যদি সব ডকুমেন্ট রেডি থাকে, সব ডকুমেন্ট রেডি থাকার পরও প্রাথমিকভাবে প্রথমে যেই 4টা ডকুমেন্ট আপনার জন্য ইম্পর্টেন্ট সেটা হলো যে এক, যিনি স্পাউস তার বার্থ সার্টিফিকেট, তার আইডি কার্ড, তার পাসপোর্ট, এই যে 3টা ডকুমেন্ট, তার সাথে হলো ম্যারেজ ডকুমেন্ট। অর্থাৎ এই 4টা ডকুমেন্ট একসাথে করে আপনি প্রথমেই ডকুমেন্ট অ্যানালাইসিস কম্বিনেশন করতে হবে। অর্থাৎ আপনি আপনার পাসপোর্ট, আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট এবং ম্যারেজ ডকুমেন্ট, যদিও ম্যারেজ ডকুমেন্টের ডিটেলস অনেকগুলো ডকুমেন্ট রয়েছে, আমি সেটা পরে বলছি, বাট এই 4টা মেজর ডকুমেন্টের আপনি একটি অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করে দেখবেন যে বার্থ সার্টিফিকেট, আইডি কার্ড এবং পাসপোর্ট এবং ম্যারেজ ডকুমেন্ট, এই 4টার সাথে আপনার কোনো রকম ডকুমেন্টারি কোনো বিষয়ে তত্ত্বগত কোনো গরমিল রয়েছে কিনা, এক। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো যে আপনি যার স্পাউস অর্থাৎ যিনি মেইন অ্যাপ্লিক্যান্ট, তার যে ডকুমেন্ট রয়েছে তার ডকুমেন্টের সাথে তার নাম, পিতার নাম, মায়ের নাম এবং অন্যান্য যে ডেট বা বিষয়গুলো রয়েছে সবগুলো বিষয়ের সাথে আপনার যে নাম ঠিকানাগুলো রয়েছে সেটার সাথে কোনো রকম গরমিল রয়েছে কিনা। প্রাথমিকভাবে আপনি ডকুমেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে এই কমন যে কাজটা রয়েছে সেটা করতে হবে। পরবর্তী সময়ে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ফ্যামিলি ক্লাসের যে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়, সেই ভেরিফিকেশনের ক্ষেত্রে নাম্বার 1 হচ্ছে আপনার ম্যারেজ ডকুমেন্ট। যদিও আমি বিশ্লেষণে আগে অ্যানালাইসিসে বলেছিলাম নাম্বার 4 হচ্ছে ম্যারেজ ডকুমেন্ট, বাট এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে 1 নাম্বার হচ্ছে ম্যারেজ ডকুমেন্ট। আপনি ম্যারেজ ডকুমেন্টের প্রস্তুতি কীভাবে নেবেন? কানাডিয়ান ফ্যামিলি স্পাউস বা ফ্যামিলি ক্লাসে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনি আপনার ম্যারেজ ডকুমেন্টের প্রস্তুতি কীভাবে নেবেন? নাম্বার 1, আপনাকে যে প্রস্তুতির ক্ষেত্রে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনার বাংলা কাবিননামা, অর্থাৎ আমরা যেটাকে নিকাহনামা বলি, বাংলা কাবিননামার প্রথমেই বাংলা কাবিননামাটা বাংলা টাইপ কপি লাগবে। অর্থাৎ আপনি কিন্তু আমাদের দেশে যেটা সাধারণত হয়ে থাকে সেটা হলো যে বাংলা কাবিননামাগুলো সাধারণত কাজী সাহেবরা হাতে লিখে দেয়। এখন গ্লোবাল ইমিগ্রেশন রুলসের বিধান অনুসারে কিন্তু হাতে লেখা কপি কিন্তু গ্রহণযোগ্য না। শুধু বিষয়টা এই জায়গায় নয়, বিষয়টা হলো বাংলাদেশের যে মিনিস্ট্রি অ্যাপ্রুভালের যে জায়গাটা রয়েছে, যেখান থেকে আপনি অ্যাপোস্টেল নেবেন বা মিনিস্ট্রি অ্যাপ্রুভালে পারমিশন নেবেন, অনলাইন করবেন, সেখানেও কিন্তু এই ডকুমেন্টগুলো হাতের লেখা ডকুমেন্ট এখন গ্রহণযোগ্য হচ্ছে না। আরেকটা বিষয় হলো যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের অনেকগুলো নির্দেশনা রয়েছে যে কোনো ডকুমেন্ট হাতে লেখা ডকুমেন্ট সাবমিট করা যাবে না। যদি হাতে লেখা কোনো ডকুমেন্ট সাবমিট করতে হয় সেক্ষেত্রে কিন্তু ওই ডকুমেন্টের টাইপ কপির সাথে ভেরিফাই করে জমা দিতে হয়। এই জন্য স্পাউস ভিসার ক্ষেত্রে, ক্যানাডিয়ান স্পাউস ভিসার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হলো যে প্রথমে হলো আপনার বাংলা কাবিননামা, ইংরেজি নিকাহনামা, ইংরেজি ম্যারেজ সার্টিফিকেট। বাংলা কাবিননামার হাতে লেখার যে কপিটা রয়েছে সেটা অবশ্যই টাইপ কপি দিতে হবে। আপনার এই 3টা ডকুমেন্টের সাথে যিনি মেইন অ্যাপ্লিক্যান্ট তার পাসপোর্ট, আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট এবং ওয়াইফ যিনি অর্থাৎ স্পাউস যিনি তার পাসপোর্ট, আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট, তাহলে বাংলা কাবিননামা, ইংরেজি নিকাহনামা, ইংরেজি ম্যারেজ সার্টিফিকেট এবং দুইজনের পাসপোর্ট, আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট, তিনটা মোট 6টা এবং ওইখানে হলো 3টা, মোট 9টা ডকুমেন্ট আপনি একসাথে করবেন। একসাথে করে আপনি প্রত্যেকটা ডকুমেন্ট একদম কাটায় কাটা লাইন টু লাইন আপনি ভেরিফাই করবেন। দেখবেন যে সেখানে নাম, পিতার নাম, মায়ের নাম, বার্থ ডেট এবং প্যারেন্টসদের নামের যে স্পেলিং সেখানে কোথাও কোনো তত্ত্বগত গরমিল রয়েছে কিনা, এই বিষয়টা আপনি প্রথমে যাচাই করবেন। যাচাই করার পর এই যে 9টা ডকুমেন্ট আমি আপনাকে বললাম, সেই 9টা ডকুমেন্টের মধ্যে প্রত্যেকটা ডকুমেন্ট আপনি ভালো করে ভেরিফিকেশন করে নোটারিয়ান ভেরিফাই করবেন। নোটারিয়ান ভেরিফাই করার পর একটি নোটারিয়ান ভেরিফিকেশন সার্টিফিকেট হবে, যেখানে এই যে ডকুমেন্টের লিস্ট আমি বললাম সেই নোটারিয়ান সার্টিফিকেটে অ্যান্ড লিস্টে এই নাম লিস্টগুলো অর্থাৎ ডকুমেন্টের নামগুলো তালিকা অনুসারে থাকবে। এই যে ডকুমেন্টের লিস্ট অনুসারে যে নোটারিয়ান ভেরিফিকেশন হয়েছে সেই নোটারিয়ান ভেরিফিকেশন নিচে প্রত্যেকটা ডকুমেন্ট আপনি সঠিকভাবে সাজিয়ে বাংলাদেশের যে ল মিনিস্ট্রি রয়েছে, বাংলাদেশের ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রির অ্যাপ্রুভাল নেওয়ার জন্য বাংলাদেশের বর্তমানে যে সিস্টেম রয়েছে যে মাইগভের মাধ্যমে ডকুমেন্টটি অনলাইন করে অ্যাপোস্টেল করতে হয়। সেক্ষেত্রে আপনি নোটারিয়ান ভেরিফিকেশন করে মাইগভের মাধ্যমে অনলাইনে সাবমিট করবেন। যদি যিনি ডকুমেন্ট দিয়েছেন অর্থাৎ যিনি রেজিস্ট্রার কাজী সাহেব যদি সঠিক থাকে এবং তার যদি ভলিউম, বালাম, পেজ সব কিছু ওকে থাকে, তাহলে এই ডকুমেন্টগুলো প্রত্যেকটা জেলায় ডিসি অফিসে যে ডিআর সেকশন রয়েছে, ডিআর সেকশনের মাধ্যমে
এই ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করা হয়। অর্থাৎ যখন আপনি মাইগভ অ্যাপের মাধ্যমে মিনিস্ট্রি অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লিকেশন করবেন, স্পেশালি ফর কানাডিয়ান ইমিগ্রেশনের জন্য, তখন এই ডকুমেন্টগুলো আপনার সরাসরি চলে যাবে হলো আপনি যেই জেলাতে বসবাস করেন, অর্থাৎ যেই জেলায় আপনার বিবাহ রেজিস্ট্রেশনটা হয়েছিল সেই জেলায় ডিসি অফিসের যে ডিআর সেকশন রয়েছে, ডিআর সেকশনে চলে যাবে। ওখান থেকে আপনার যিনি কাজী সাহেব, তাকে কল করা হবে, অথবা তিনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন, যেমন বালাম নাম্বার, ভলিউম নাম্বার, পেজ নাম্বার, এই যে ডকুমেন্টগুলো উনি দিয়েছেন, এই ডকুমেন্টগুলো সঠিক কিনা এটা যাচাই করার জন্য ডিআর সেকশন থেকে তাকে তলব করা হবে। এবং তিনি কাজী সাহেব প্রত্যেকটা ডকুমেন্ট সঠিক এই মর্মে ওই বালাম বা পেজের যে ছবি সেটা সহ উনি সাবমিট করবেন বা ডিআর সেকশনে পাঠাবেন। তখন ডিআর সেকশন এটাকে ভেরিফাই করে যদি দেখে যে সবগুলো ডকুমেন্ট কাজী সাহেব নিজে সঠিক, তার লাইসেন্স সঠিক, তার অফিস রয়েছে, তিনি একজন লাইসেন্সপ্রাপ্ত রেজিস্ট্রার, এই সবগুলো বিষয় যদি ঠিক থাকে, বালাম, ভলিউম, পেজ সব যদি ঠিক থাকে, তাহলেই আপনার এই ডকুমেন্টটা ডিআর সেকশনে অনুমোদন হয়ে মিনিস্ট্রিতে ফেরত পাঠানো হবে যে ডকুমেন্টটা ভেরিফিকেশনের জন্য দেওয়া হয়েছিল এই সবগুলো ডকুমেন্ট সঠিক। তখন বাংলাদেশের ল মিনিস্ট্রি ডকুমেন্টটা ভেরিফাই করে অনলাইনে অ্যাটেস্টেড করবে। অনলাইন অ্যাটেস্টেড করার পরে এটাকে ফরেন মিনিস্ট্রিতে পাঠানো হবে। অর্থাৎ ফরেন মিনিস্ট্রিতে পাঠানোর পর ফরেন মিনিস্ট্রি সবগুলো বিষয় আবার ভেরিফাই করবে। ভেরিফাই করে এটাকে অনলাইন অ্যাটেস্টেশন ভেরিফিকেশন করে মাইগভের যে সার্টিফিকেটটা, অর্থাৎ যে অ্যাপোস্টেল যে সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেটটা দিয়ে ডকুমেন্টটাকে ছেড়ে দিবে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য একদম প্রপারলি A to Z, অর্থাৎ একদম বাংলা কাবিননামা থেকে শুরু করে অ্যাপোস্টেল সার্টিফিকেট পর্যন্ত পূর্ণাঙ্গ সম্পূর্ণ যে প্রসিডিউরটা রয়েছে সেই প্রসিডিউরটা প্রপারলি আপনাকে মেনটেন করতে হবে। আদারওয়াইজ আমি যে প্রসিডিউরটা ব্যাখ্যা করলাম এর ভিতরে যদি কোনো রকম কোনো গরমিল থাকে, কোনো ফলস ডকুমেন্ট বা ফ্যাব্রিকেটেড কোনো কিছু হয় বা ফ্রডুলেন্ট কোনো কিছু হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু কানাডিয়ান ইমিগ্রেশনের জন্য ডকুমেন্ট সাবমিট করতে হলে আপনি কিন্তু চিন্তাভাবনা করে সাবমিট করতে হবে। কারণ এই ডকুমেন্টগুলো সাধারণত 4 স্তরের ভেরিফিকেশন হয়ে থাকে, যেটা আমি ব্যাখ্যা করলাম। প্রথমে হলো নোটারিয়ান ভেরিফিকেশন হবে, ল মিনিস্ট্রির ভেরিফিকেশন হবে, ফরেন মিনিস্ট্রির ভেরিফিকেশন হবে, তারপর হচ্ছে ডিআর সেকশনের ভেরিফিকেশন হবে, দেন সেটা কিন্তু অ্যাপোস্টেল হবে। অর্থাৎ কানাডিয়ান ইমিগ্রেশনে আপনি যদি স্পাউসের জন্য কোনো ডকুমেন্ট সাবমিট করেন, তাহলে আপনাকে A to Z আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথমে ডকুমেন্ট অ্যানালাইসিস করে তারপর ডকুমেন্ট রেডি করে আপনাকে অ্যাপোস্টেল নিতে হবে। আপনারা এই পুরো প্রক্রিয়াটা কিভাবে করবেন এই জন্য আমার একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমার লিস্টে যেয়ে আপনি ভিডিওটা দেখে আসতে পারেন। ম্যারেজ ডকুমেন্ট ফর এম্বাসি, সাধারণত এম্বাসির জন্য ম্যারেজ ডকুমেন্ট কীভাবে তৈরি করা হয়। আপনারা যখন একজন স্পাউসের জন্য পূর্ণাঙ্গ ফাইলটা আপনাদের হাতে আসবে, আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব, সেটা হলো যে আপনি স্পেশালি ফর দ্য কানাডিয়ান ইমিগ্রেশনের জন্য আপনারা যদি কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করতে চান, ডকুমেন্ট আপলোড দিতে চান, তাহলে এই ফাইলটা যে প্রোগ্রামে যাক সেই প্রোগ্রামে ফাইলটা সাবমিট করার পূর্বে সাধারণত IRCC এর যারা রেগুলেটেড ইমিগ্রেশন কনসালটেন্ট রয়েছেন কানাডাতে, আপনারা কখনোই কোনো কারণে কোনো এজেন্সির মাধ্যমে ডকুমেন্ট সাবমিট করলে সরাসরি যদি আপনার হাতে তার অ্যাক্সেস না থাকে, তাহলে আপনি ডকুমেন্টটা সাবমিট করবেন না। আপনারা যেটা করবেন সেটা হলো যে সরাসরি কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট যারা আছেন, যারা IRCC রেগুলেটেড যারা ইমিগ্রেশন কনসালটেন্ট রয়েছেন, এমন একজন কনসালটেন্ট দ্বারা ডকুমেন্টগুলো আবার ভেরিফিকেশন করবেন, ভেরিফাই করে তারপর আপনার ডকুমেন্টটা সাবমিট করবেন। আপনারা নিজে থেকে কোনো ডকুমেন্ট সাবমিট করার পূর্বে যদি আপনাদের অ্যাক্সেস হাতে না থাকে, তাহলে আপনার ডকুমেন্টটা সাবমিট করবেন না।